পর এক ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বহু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। রিপোর্টটি করেছে যুগান্তর। ঢাকাতে মাঠে নামছে যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা। রাতে পল্টনে মহড়া, রবুল ইসলাম নয়নের কড়া হুঁশিয়ারি। চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জেনারেল ওয়াকারুজ্জামানের। প্রযুক্তিগত জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ। ঢাকায় জামায়াতের নেতৃত্বে ৮ দলের যৌথ সমাবেশে নেতাকর্মীদের ঢল। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয়, বললেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতির পথে অন্তর্বর্তী সরকার। গুরুতর আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা পেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হঠাৎ করে দেখা দিয়েছে রাজনীতিতে অস্থিরতা। বিশেষ করে আগামী 13ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ঘিরে গোপনে সক্রিয় হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন দলের পলাতক নেতারা। এরপর থেকে বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো একের পর এক ঘটনা। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার ৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী 4টি বাসেও ধরানো হয়েছে আগুন। যদিও এসব ঘটনায় হতাহতের খবর নেই, তবুও জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আওয়ামী লীগের এই সকল কর্মকাণ্ড আসলে নতুন কিছু না। তারা লগি বৈঠার আমল থেকে এই ধরনের কাজ করে আসতেছে। মূলত বাসে আগুন দেওয়া দিয়ে মানুষ পোড়ায় হত্যা করা বিষয়টি আওয়ামী লীগই বাংলাদেশে চালু করেছে এই পদ্ধতি। প্রধান কার্যালয়ের সামনেও বিস্ফোরণ ঘটে। সন্ধ্যায় মৌচাক শেরেবাংলা নগর, মিরপুর 10 ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি ও যাত্রাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, বিশেষ কোনো দিন টার্গেট করে এসব তৎপরতা চালানো হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এদিকে ধানমন্ডি থানার ওসি বলেন, ধানমন্ডিতে মোটর সাইকেলে করে আসা 2 জন ব্যক্তি ককটেল ছোড়েন। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। জাদুঘরের আমলিগ, ভারতের আমলিগ, জাদুঘরের আমলিগ, আইসোনার বাংলাদেশে মুজিববাদের ঠাই নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাই নাই। মুজিববাদ গেলি কই, হই হই লই লই, 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 মুজিববাদ গেলি কই। বাংলায় মুজিববাদের ঠাই নাই, মুজিববাদের ঠাই নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাই নাই। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বোমাবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। যুবলীগের কালো হাত ভেঙে দাও। বাংলাদেশে খুনি আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে ইতিহাসের আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে ধর্ষকের আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে ধর্ষক আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে চাঁদাবাজ আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে মায়ের খেদে আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে পাশের লাঠি খাইতে আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে মায়ের খেদে আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে হাত ভাঙতে আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে পা হারাইতে আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে ধর্ষক আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে চাঁদাবাজ আওয়ামী লীগ, আইসোনার বাংলাদেশে খুনি আওয়ামী লীগ, আইসোনার গণতন্ত্রের বাংলায় মুজিববাদের ঠাই নাই। গণতন্ত্রের বাংলায় দিল্লিতে যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে এবার হোয়াইট কালার মডিউল বলে একটি নতুন শব্দ তৈরি হয়েছে, যেটা আসলে বলা হচ্ছে কারণ হোয়াইট কালার মডিউল এটার সাথে চিকিৎসকরা জড়িত। একাধিক চিকিৎসকের নাম পাওয়া যাচ্ছে, মুসলিম চিকিৎসক, এবং তাদের সাথে জয়সী মোহাম্মদের সংযোগ দেখানো হচ্ছে। এইভাবে বিভিন্ন নিউজগুলো সামনে আসছে। কিছু রিপোর্টে এদেরকে জেইএম এর পাশাপাশি গাজওয়াতুল হিন্দ র্যাডিক্যাল গ্রুপের সঙ্গেও সম্পর্ক বেঁধে কথা বলা হচ্ছে। সঙ্গে পুলিশ বলছে এটা একটি বহু রাজ্যের ফরিদাবাদ, যে জম্মু এন্ড কাশ্মীর হোয়াইট কালার টেরর মডিউল। এবং नहीं था यहाँ मौके पर 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से
जो मौके पर आए मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से, गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। अब फिर 10 मिनट बाद पुलिस प्रशासन आया यहाँ पे, जो बॉडी निकलवाया। 4 बॉडी मैंने टैक्सी ड्राइवर की ड्रेस में वो निकलवाई है, एक जिंदी, बाकी 3 बॉडी। गाड़ी जो आपने आइडेंटिफाई की है वो कहाँ का नंबर था, कैसी गाड़ी थी? मैं नंबर पूरा याद नहीं, मैं नंबर प्लेट मैंने दीवार से उठा के उस गाड़ी की आधी थी। HR नंबर HR 26 करके लास्ट में 7674 है। अच्छा, हाँ, हरियाणा की नदीम नाम, उस मोमडन का ही नाम है, नदीम करके कुछ नाम था उसमें। मैं इतने उसके नंबर के फोटो लेने वाला था, इतने एक पुलिस वाला उसे बंद करके गाड़ी चल रही थी? चली हुई गाड़ी जो फर्स्ट में जिसमें ब्लास्ट हुआ है। कौन सी गाड़ी थी? 7674 है। गाड़ी थी अगर आप बता गाड़ी में नहीं बता पाएंगे, नहीं बता पाऊंगा। आधी गाड़ी मेरे आगे तो इंजन सब फूका पड़ा है, गाड़ी आधी कैसे बताऊंगा? उसमें जो बैठे वो नहीं बता पाऊंगा कितने हैं। घायल देखा या कैजुअलिटीज आपने कुछ देखा? कैजुअलिटी नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, शरीर में आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे। बाकी 4 गाड़ियों में से निकाले हैं जबरदस्ती, जो लोहे में उसमें दब गए हैं, गाड़ी डैमेज हो गई है। एक गाड़ी ब्लास्ट होने के बाद कुछ देर के बाद फिर दूसरी CNG गाड़ी थी, सारी CNG ब्लास्ट होने लगी, पब्लिक हटाई, जब भी उसमें से बॉडी निकाल रहे हैं। पहली जो गाड़ी में धमाका वो कितनी तेज था धमाका जो पहली गाड़ी में? गाड़ी में इतना तेज धमाका था, यहाँ से मैं कह रहा हूँ 1 किलोमीटर तक धमाका गया है, इतना तेज धमाका था। कितनी देर बाद यहाँ पर जो है गाड़ियाँ और प्रशासन? 10 मिनट बाद सब आए। 6:50 में मैंने फोन, जब मैं मेट्रो में जाने लगा 6:50 में धमाका हुआ है। उसके 10 मिनट में तो हमने बॉडी सब निकाल दी थी। आपने कुल कितनी बॉडीज निकाली? मैंने 4 बॉडी गाड़ी में से निकाली, 2 बॉडी रोड से उठाई है। উমর মোহাম্মদ যে কিনা পেশায় চিকিৎসক, i20 গাড়ির স্টিয়ারিং ছিল তার হাতে, কিন্তু কখন সে ঢুকলো, কতক্ষণ সে অপেক্ষা করলো সিগন্যালে, মানে একের পর এক টাইম লাইনটা যদি একটু তুমি আমাদের সামনে তুলে ধরো। দেখো, যখন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কি সব অ্যাঙ্গেল সব অপশনসগুলো তারা তদন্ত করবেন, অন্যদিকে আজকে প্রধানমন্ত্রী বলেছেন কি তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে, যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখানে ডক্টর উমরের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, কেন ডক্টর উমরের যে এখন অবধি ট্র্যাক করতে পড়েছে দিল্লি পুলিশ এবং NIA, সেটাতে জানা যাচ্ছে কি সেও ফরিদাবাদের মডিউলেরই একজন সদস্য। ফরিদাবাদ থেকে সে সকালে বেরোয় এবং তখন বদরপুর বর্ডার হয়ে দিল্লিতে ঢোকে। দিল্লিতে ঢোকার পর 3টের সময় সে পৌঁছে যায় লালকেল্লা এলাকায়, সুনারি মসজিদ। এই খবরগুলো বলছে যে এই নেটওয়ার্কে উচ্চ পরিমাণ বিস্ফোরক অস্ত্র এবং কয়েকজন চিকিৎসক কিঞ্চিত ভূমিকা রাখছে। এখানেই জেম লিংক উল্লেখ হয়েছে। দেশের তদন্ত এবং ফরেন্সিক কাজ চলছে, দেশীয় তদন্ত এবং ফরেন্সিকের কাজ চলছে, ফলে চূড়ান্ত দায় স্বীকার বা আনুষ্ঠানিক ঘোষণা না হলে সমস্ত বিবৃতি অন্ধকার নিশ্চিত হিসেবেই ধরে নিতে হবে। তবে এখানে সংবাদপত্র দেখে বা অন্যান্য নিউজে যা প্রকাশিত হচ্ছে তাতে বলা যেতে পারে যে গ্রেপ্তার হিসেবে যে ডাক্তারদের নাম আসছে প্রতিটি সূত্রে আলাদা হলেও সেটা উল্লেখ করা হয়েছে যে ডক্টর মোজাম্মেল আহমেদ আর ডক্টর আদিল মজিদ, ডক্টর আদিল মজিদ, দেন ডক্টর মোহাম্মদ উমর যে মারা গিয়েছে বলা হচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে যে এই ব্যক্তিটি গাড়ি চালাচ্ছিলেন এবং লাইসেন্সধারী সন্দেহভাজন এবং বিভিন্ন সূত্রে তিনি বিস্ফোরণে নিহত বলে উল্লেখ আছে। 2 দশক ভিত্তিক সংখ্যা ভিন্ন, কিন্তু কয়েকটি সূত্রে বলা হয়েছে তিনি মারা গেছেন। ডক্টর শাহিন সৈয়দ, এই ডক্টর শাহিন সৈয়দ সংক্রান্ত নাম এসেছে এখানে এবং একজন নারী ডাক্তার হিসেবে রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে যাকে মহিলা রিক্রুটমেন্ট হিসেবে দেখানো হয়েছে। এই সন্ধ্যে আর 7:30 8টা অবধি যে তার অ্যাক্টিভিটি ছিল সেটাকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, কোথায় কোথায় সে গেছিল, এবং সেটার জন্য সাহায্য হচ্ছে CCTV। সেই CCTVর মধ্যে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি তাকে কি সে পার্কিংয়ে বেরোচ্ছে, এবং যখন গাড়ি i20 তার গাড়ি পার্কিংয়ের দিকে যাচ্ছিল তার ফুটেজও দিল্লি পুলিশের কাছে এসছে। এই তল্লাশি কিন্তু একটা বড় রোল রয়েছে এই ওমরের, এবং তার ভূমিকাই তদন্ত করা হচ্ছে। কেন কি যে তারগুলো রয়েছে, যে ডটসগুলো রয়েছে, একদিকে কাশ্মীর, পুলওয়ামা, অনন্তনাগ, তারপরে হরিয়ানাতে ফরিদাবাদ, দিল্লিতে লালকেল্লা এবং ইউপিতে সাহারানপুর, এবং ডাক্তারদের একটা যোগ রয়েছে, যারা যারা ডাক্তারি পড়ার পর ডাক্তারিতে যোগ দিয়েছেন, প্রাইভেট হাসপাতালে কাজ করছিলেন, এদের ভূমিকা চলে এসছে। এদেরকে আটক করেছে দিল্লি পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ, এবং তাদের ভূমিকা তদন্ত করা হচ্ছে। অন্যদিকে আজকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করলেন সেখানে আমরা দেখলাম জম্মু কাশ্মীরের DGP ভার্চুয়ালি জয়েন করেছিলেন। কাশ্মীরের কিন্তু তার রয়েছে, এবং সেখান থেকে স্টার্ট হচ্ছে এই পুরো কনস্পিরেসি, পুরো মডিউলের কাজ, এবং এই মডিউলকে বাস্ট করা
যখন হলো ফরিদাবাদ মডিউলকে, এদের লিঙ্ক কিন্তু অন্য রাজ্যগুলোতে পাওয়া যাচ্ছে। এদের আরও কোনো মডিউলের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা সেটা এখন তদন্ত করছে আধিকারিকরা। অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি, কিন্তু এর আগে যখন আমরা দেখতাম RDX ব্যবহার করা হতো, এখানে খুব সম্ভবত অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। একদমই যে কথা তুমি বলছিলে যে জৈশের জঙ্গি মডিউল কিভাবে কাজ করেছে, ছিল পার্লামেন্ট অ্যাটাকের মাস্টার জয়শী মোহাম্মদের সেকেন্ড ইন কমান্ড এই রাউফ আসবার এই হামলার মাস্টার মাইন্ড হিসেবে তাকে চিহ্নিত করা হচ্ছে এবং তার পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব। এবার ইন্ডিয়ান মিডিয়া যে ইঙ্গিতটি করছে সেটা হচ্ছে এবার পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশে বসেও এই দিল্লির অ্যাটাকের ছক কষা হয়েছে সীমান্তে, যেখানে ইন্ডিয়ান আর্মির ফাইটার ট্যাঙ্ক ইতিমধ্যেই বর্ডারে নেমেছে। আপনাদেরকে দেখাবো জয়সালমীর বর্ডারের ছবি, যেখানে অপারেশন ত্রিশূল ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখুন, এটা হচ্ছে জয়সালমীরের ছবি। বর্ডার এলাকার ইতিমধ্যেই কিন্তু ভারতীয় সেনার তীক্ষ্ণ নজরদারি চলছে। দেখুন, জয়সালমীর সীমান্তে ভারতীয় সেনা ইতিমধ্যেই তীক্ষ্ণ নজর রাখছে। স্যার, একটা বিষয় একটু আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাইবো। আমরা দেখেছি যে বাংলাদেশে বর্তমানে এবং অতি সম্প্রতি যেমন পাকিস্তান থেকে এসেছেন শামশাদ মির্জা সেকেন্ড ইন কমান্ড, তেমনি পাকিস্তানের চিফ নেভি অফিসার তিনি এসেছেন বাংলাদেশে। তাহলে কি কোথাও এই দিল্লির ঘটনার দিকে তাকিয়ে কোন রকম ভাবে এই ছকটা বাংলাদেশে বসেই কি ছকা হয়েছে? তাহলে দিল্লিতে কি কাউকে পাঠানো হয়েছিল লুকিয়ে? এটা একটা অদ্ভুত কথাবার্তা, তাই না? এটাই দেখুন, এই রেখিটা তো এখানকারই লোক করলো, কিন্তু আপনি কত সুন্দরভাবে বাংলাদেশ পাকিস্তানের রিলেশনটা বের করলেন। আপনার মনে করে দিই আমির খান মোতাবিক তালিবানের যিনি ফরেন মিনিস্টার আমাদের ভারতে এসেছিলেন, উনি আমাদের দেওবন্দেও গিয়েছিলেন ওদের সেমিনারিতে, ওদের মাদ্রাসায় ভাষণ দিতে। ইনি কারা? ওরা তাহরিকে তালিবান পাকিস্তান। আজকে পাকিস্তান আর্মির যতগুলো লোককে মারছে, যতগুলো এ করছে, পাকিস্তান আর্মি আজকে কি কোনো জায়গা নেই, ওরা পালাচ্ছে। ওরা কত জায়গাতে ওদের প্যান্ট খুলে দিয়েছে। এই আফগানিস্তানে যারা আছে, যারা তালিবানিরা আছে, ওরা পাকিস্তানি সেনার প্যান্ট খুলে এরকম দেখাচ্ছে। এটা লজ্জার বিষয়। বা আপনার বালুচিস্তানে দেখুন, ওদের প্যান্ট খুলে দিয়েছে। এটা ভারতীয় একজন রিটায়ার্ড কর্নেল বা ব্রিগেডিয়ার হবে, তার কথার ধরনটা দেখলেই বোঝা যায় যে তিনি এখন কোন ধরনের শো এর মধ্যে আছেন এবং কোন ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত। একজন আর্মির রিটায়ার্ড জেনারেল অথবা ব্রিগেডিয়ার এর বক্তব্য এরকম হওয়া উচিত না। আসলে সবকিছু দেখলেই বোঝা যায় যে ইন্ডিয়া একটা ফাউল কান্ট্রি। এরা নিজেরা হচ্ছে জঙ্গিবাদের চর্চা করে, জঙ্গিবাদকে উস্কানি দেয় এবং এই জঙ্গিবাদের নামে এরা এদের রাজনীতি, এদের ভোট ব্যাংক এবং এদের রাষ্ট্র পরিচালনার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে।